নমস্কার, আমি অর্কপ্রিয়া। আজকের এই বিশেষ দিনে আপনাদের স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজ ৭ই জুলাই ১৯৩১ সালে আজকের দিনে ভারত মাতার শৃঙ্খলা মোচনের জন্য ফাঁসির মঞ্চে নিভে গিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সৈনিক তথা বাংলার উজ্জ্বল নক্ষত্র দীনেশ গুপ্তের জীবনের প্রদীপ। ১৯১১ সালের ৬ই ডিসেম্বর পিতা রেল কর্মচারী সতীশ চন্দ্র গুপ্ত এবং মাতা বিনোদিনী দেবীর ঘরে জন্ম নেন তাদের তৃতীয় সন্তান দীনেশ গুপ্ত। তার বাড়ির নাম ছিল নাসু। ডানপিটে স্বভাবের নাসু ওরফে দীনেশ ছোটবেলা থেকেই স্বাধীনচেতা। পিতা বদলির চাকরিরত হওয়ার সুবাদে তার প্রারম্ভিক শিক্ষার সূচনা হয় মেদিনীপুরে। তবে পরবর্তীকালে তিনি ঢাকা জুবলি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানে থাকাকালীন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগ দেন। এখানেই দীনেশ গুপ্তের সাথে পরিচয় হয় কিশোর ভানুর। কৌতুক অভিনেতা ভানু, যার আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। দীনেশ গুপ্তই ছিলেন ভানুর রাজনৈতিক দীক্ষাগুরু ও আদর্শ। ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিতে কিশোর ভানুকে নিজের সাইকেলের পিছনে বসিয়ে ঢাকার রাস্তায় ঘুরতেন তিনি। দীনেশ গুপ্তের নির্দেশে ছোট ভানু নিজের টিফিন বক্সে বিপ্লবীদের গোপন চিঠিপত্র, নিষিদ্ধ ইস্তেহার, এমনকি রিভলভারও এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করতেন। ছোট বাচ্চাদের টিফিন বক্সে তেমন একটা পুলিশি তল্লাশি না হওয়ায় এই পথ অবলম্বন করেছিলেন দীনেশ। ভানু কিশোর বয়সেই তার নাসুদার হাত ধরে পরিচিত হয়েছিলেন বিনয় বসু এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম যোদ্ধা অনন্ত সিংহের মতো বিপ্লবীদের সাথে। এরপর মেদিনীপুর কলেজে ভর্তি হয়ে তরুণ দীনেশ দলের নির্দেশে এক গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। এখানে ছাত্রদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ দিয়ে দেশের কাজে তিনি উদ্বুদ্ধ করেন। তার তৈরি এই বিপ্লবী সংগঠনটি এতটাই শক্তিশালী ছিল যে পরবর্তী সময় মেদিনীপুরের তিনজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট যথা পেডি, ডগলাস এবং বার্চকে গুলিবিদ্ধ করে হত্যা করেন এই বিপ্লবীরা। ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস কর্নেল N.S. সিম্পসন ভারতীয় জেল বন্দীদের ওপর যে অমানবিক নির্যাতন চালাতেন তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বিপ্লবী দীনেশ গুপ্ত। নিজেই তিনি তার দুই সহযোদ্ধা বিনয় বসু ও বাদল গুপ্তকে অস্ত্র চালানো ও সহ মানসিকভাবে প্রস্তুত করে তোলেন। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর বেলা 12:30টার সময় বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং বা মহাকরণে প্রবেশ করেন। তাদের পরনে ছিল ইউরোপীয় সাহেবী পোশাক, ওভারকোট, বুট ও হ্যাট। বাঙালি যুবকদের এই নিখুঁত ছদ্মবেশ দেখে গেটের রক্ষীরা তাদের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশেষ অতিথি ভেবে ভুল করেন। এরপর তারা সরাসরি এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের ভিআইপি করিডোরে অবস্থিত কর্নেল সিম্পসনের ঘরের সামনে এসে দাঁড়ান এবং সিম্পসনের সহকারী ফুয়াদ সাহেবের কাছে সিম্পসনের সাথে দেখা করার অনুমতি চান। তাদের এই অভিজাত ছদ্মবেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও ফুয়াদ বিনয় বসুর হাতে একটি ভিজিটিং স্লিপ দেন। ঘরের ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া মাত্রই তিনজন বিপ্লবী সিম্পসনের ঘরে প্রবেশ করেন। সিম্পসন তখন নিজের টেবিলে ঝুঁকে কিছু ফাইল দেখছিল। ঘরে ঢুকে বিনয় বসু তাকে উদ্দেশ্য করে হুঙ্কার দিয়ে বলেন, "প্রে টু গড সিম্পসন, ইয়োর লাস্ট আওয়ার হ্যাজ কাম।" মুহূর্তেই গর্জে ওঠে তিনটি রিভলভার। অন্তত 6টি বুলেট সিম্পসনের শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। সিম্পসন চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশের ঘরে থাকা জুডিশিয়াল সেক্রেটারি J.W. নেলসন গুলির শব্দ শুনে ছুটে এলে বিপ্লবীদের হাতে তিনিও আহত হন। এই ঘটনার পরপরই রাইটার্স বিল্ডিং এর করিডোরে সাইরেন বেজে ওঠে। ব্রিটিশ পুলিশের শীর্ষ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ক্রেড, কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগর্ট এবং ডোনাল্ড গর্ডন
বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী ও গোর্খা রেজিমেন্ট নিয়ে চারদিক থেকে দোতলার বারান্দা ঘিরে ফেলেন। শুরু হয় এক অসম সম্মুখ সংঘাত। একদিকে ব্রিটিশদের আধুনিক রাইফেল ও বিপুল সেনা, অন্যদিকে কেবলমাত্র 3টি রিভলভার হাতে 3জন বাঙালি তরুণ। বিপ্লবীরা দীর্ঘ বারান্দার এক একটি থামের পিছনে থেকে অবিরাম গুলি চালাতে থাকেন। এই লড়াইয়ে পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও কনস্টেবল গুরুতরভাবে আহত হন। এই সংঘর্ষ প্রায় আধ ঘন্টা ধরে চলেছিল, যতক্ষণ বিপ্লবীদের হাতের গুলি ফুরিয়ে না আসে। বিপ্লবীদের বন্দুকের গুলি প্রায় শেষ হয়ে এলে তারা বুঝতে পারেন ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়া এবার শুধু সময়ের অপেক্ষা মাত্র। ব্রিটিশ পুলিশের হাতকড়া পরার চেয়ে তারা নিজেদের শেষ করে দেওয়াই শ্রেয় বলে মনে করেন, কারণ পূর্বেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ টর্চার সেলে গিয়ে তারা সংগঠনের কোনো গোপন তথ্য ফাঁস করবেন না। 18 বছরের বাদল গুপ্ত পকেট থেকে পটাশিয়াম সাইনাইড বের করে মুখে পুরে দিতেই এর তীব্র বিষক্রিয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়েন। 22 বছরের বিনয় বসু এবং 19 বছরের তরুণ দীনেশ নিজেদের রিভলভারের শেষ বুলেট দুটি নিজেদের মাথা লক্ষ্য করে চালিয়ে দেন এবং রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাইটার্সের বারান্দায়। রক্তাক্ত বিনয় ও দীনেশকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় বিনয় বসুর। অলৌকিকভাবে দীনেশ গুপ্ত সুস্থ হয়ে ওঠেন। এরপর তাকে নিয়ে আসা হয় আলিপুর সেন্ট্রাল জেলে। শুরু হয় তার উপর নারকীয় অত্যাচার। মাথায় গুলির আঘাত তখনও সম্পূর্ণ সারেনি। এহেন অবস্থায় ব্রিটিশ পুলিশের আইবি অফিসার বা গোয়েন্দারা বেঙ্গল ভলেন্টিয়ারদের বাকি সদস্যদের সম্পর্কে জানতে এবং তাদের গোপন তথ্য ও আস্তানার কথা জানতে দীনেশকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করতেন। এতে কাজ না হওয়ায় শুরু হয় তার উপর 3rd ডিগ্রি টর্চার। বুট জুতো দিয়ে আঘাত করা, লাঠিচার্জ এবং চাবুক দিয়েও পেটানো হতো আহত দীনেশকে। এছাড়া তাকে দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হতো না। আবার তাকে দীর্ঘ সময় অনাহারে রেখে অতি নিম্নমানের খাবার দেওয়া হতো। তার মনোবল ভেঙে দেওয়ার জন্য তাকে অন্যান্য বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন একাকী স্যাঁতস্যাঁতে প্রায় অন্ধকার একটি সেলে রাখা হয়েছিল। এত মানসিক ও শারীরিক অত্যাচারের পরেও দীনেশ গুপ্তের মুখ থেকে একটি গোপন তথ্যও বার করা যায়নি। ফাঁসির আদেশপ্রাপ্ত দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল কন্ডেমড সেলে। আলো বাতাসহীন 9 ফুট বাই 6 ফুটের এই ঘরটি ছিল ফাঁসির মঞ্চের বিপরীতে। এই সেলে বন্দি থাকা অবস্থায় ফাঁসির আগে তিনি মা, মেজ বৌদি ও ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে মে থেকে জুলাই পর্যন্ত বেশ কিছু চিঠি লিখেছিলেন। যদিও তার লেখা অনেক চিঠি ব্রিটিশ পুলিশ সেন্সর করত এবং তা আলিপুর সেলে ক্লাসিফাইড ডকুমেন্টস হিসাবে রেখে দিত। মাকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, তার মৃত্যু শেষ নয়, বরং নতুন শুরু। মায়ের কোল থেকে তিনি ভারত মাতার কোলে যাচ্ছেন, তাই তার গর্বিত হওয়া উচিত, দুঃখিত নয়। ফাঁসির আগে কন্ডেমড সেলে কাটানো দিনগুলিতে তিনি শ্রীমৎ ভগবত গীতার পাঠ করতেন। 1931 সালের 7ই জুলাইয়ের সেই অভিশপ্ত ভোরে আলিপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও 19 বছরের দীনেশ গুপ্তের চোখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। ফাঁসির ঠিক আগের মুহূর্তেও ভারত মাতার এই বীর সন্তান অবিচল কণ্ঠে গেয়ে উঠেছিলেন গীতার বন্দনা, আর তার শেষ উচ্চারণ ছিল বন্দে মাতারাম। তখন আলিপুর সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন মেজর A.H. শেখ। ফাঁসির সময় নিয়ম অনুযায়ী সেখানে জেলের সুপারিনটেন্ডেন্ট ছাড়াও ডেপুটি জেলার, সিভিল সার্জন এবং জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। জেলের অন্ধকার প্রকোষ্ঠে তার সেই নির্ভীক কণ্ঠস্বর যেন পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক মহাকাব্য রচনা করেছিল, যা আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের এক অবিনশ্বর মশাল জ্বালিয়ে রাখে। ভারত মাতার এমন বীর সন্তানের উদ্দেশ্যে কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।